আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী এস.এ. হাসান রাজন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইসিটি ডিপার্টমেন্ট, খুলনা পাবলিক কলেজ। আজ আমরা ম্যালওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি যে ডিজিটাল নিরাপত্তা বা যে কোনো ডিভাইস যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে, আইসিটির প্রয়োজনে, সেগুলো নিরাপত্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মূলত এই গুরুত্বপূর্ণ ব্যাপারটি সম্পর্কেই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যেমনটি বললাম, আজকে আমাদের মেইন আলোচনার বিষয়টি হচ্ছে ম্যালওয়্যার। যদি ম্যালওয়্যার শব্দটি আসলে এসেছে ম্যালিশিয়াস সফটওয়্যার থেকে। ম্যালিশিয়াস অর্থাৎ ক্ষতিকর, এবং সফটওয়্যার সম্পর্কে আমরা অলরেডি জানি। আমরা জানি প্রত্যেকটা সফটওয়্যার তৈরি করা হয় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার জন্য, কিন্তু যখন আমরা একটা ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যারের কথা বলি, এটি তৈরি করা হয় কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে। খারাপ উদ্দেশ্য অর্থ কী হতে পারে? ব্যবহারকারীর যে ডেটাগুলো আছে এইগুলা তার অনুমতি ব্যতি রেখে ব্যবহার করা, অথবা ব্যবহারকারী কোনো তথ্য তার অজান্তে নিয়ে নেয়া, যেগুলো নিয়ে নেওয়ার মাধ্যমে তার ক্ষতি সাধন করা হতে পারে। এবং এই যে কাজগুলো করা, এগুলোর জন্য সবথেকে প্রথমে যেটি প্রয়োজন সেটা হচ্ছে ব্যবহারকারীর অনুমতি ছাড়া, ব্যবহারকারীর অজান্তেই তার কম্পিউটারে প্রবেশাধিকার লাভ করা, তার কম্পিউটারটাতে অ্যাক্সেস করার সুযোগ পাওয়া। তো এই যে ম্যালওয়্যারগুলো, এই ম্যালওয়্যারগুলো প্রোগ্রামিং কোডের মাধ্যমে হতে পারে। প্রোগ্রামিং স্ক্রিপ্ট যেগুলোকে আমরা বলি, ওয়েব স্ক্রিপ্ট অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে এগুলোকে উইন্ডোজ স্ক্রিপ্ট বলা হয়। সোজা কথায় বলতে গেলে ওএস স্ক্রিপ্ট যেটাকে আমরা বলি অপারেটিং সিস্টেম স্ক্রিপ্টস, এগুলোর মাধ্যমে হতে পারে। অথবা অটোমেটিক ডেটা রেপোজিটরি যেগুলো আছে তার মাধ্যমে ডেটাগুলো কম্পিউটারে আসতে পারে। ডেটা বলতে ম্যালওয়্যারগুলো কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারে চলে আসতে পারে। এবং এই যে ডেটাগুলা বা এই ধরনের সফটওয়্যারগুলা যেগুলো আমাদের কম্পিউটার সিস্টেমকে সমস্যার মধ্যে ফেলতে পারে, এই ধরনের সমস্ত সফটওয়্যারকে আমরা যা বলি সেটা হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার সফটওয়্যার মূলত যে কাজগুলো করে বা মূলত যে ক্ষতিগুলোর সম্মুখীন করে সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার যেগুলো আছে, এই ধরনের সফটওয়্যারগুলোর কর্মসম্পাদনে বিঘ্ন ঘটায়। এগুলো যে কাজ করে, কাজগুলোকে অনেক ক্ষেত্রে করতে দেয় না। অর্থাৎ যদি অপারেটিং সিস্টেম কাজ না করে, সমস্ত সিস্টেমটাই কিন্তু অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যায়। আমরা অনেক ক্ষেত্রে এই ধরনের ম্যালওয়্যারকে আমরা বুট সেক্টর ম্যালওয়্যার বলি, বুট সেক্টর ভাইরাস বলি। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে জানবো। 2 নম্বর যেটা করতে পারে সেটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার ইন্টারফেসটাকে বিনষ্ট করতে পারে। আমরা জানি একটা হার্ডওয়্যার তখনই কাজ করবে যখন সেটা একটা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার চিনবে, একটা সফটওয়্যারের মাধ্যমে সেই ডিভাইসটাকে ব্যবহারের উপযোগী করবে। যখন এই ইন্টারফেসটা বিনষ্ট করা হয়ে যায়, তখন কিন্তু সেই হার্ডওয়্যারটাকে আর কম্পিউটার চিনে না, হার্ডওয়্যারটাকে কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারে না। তারপর কি হতে পারে যে কম্পিউটারের যে গোপনীয় তথ্যগুলো রয়েছে এগুলো চুরি করতে পারে। এবং অনেক ক্ষেত্রে কী হতে পারে যে অনেক ক্ষেত্রে একটা কম্পিউটারের ভিতরে সেই সফটওয়্যার বা ম্যালওয়্যারগুলো নিজেই নিজের একটা কপি তৈরি করে, নিজের প্রতিলিপি তৈরি করে। আর প্রতিলিপি তৈরি করার মাধ্যমে যেটা হয়, প্রথমত স্পেসগুলো কনজামশনটা বেড়ে যায়। যদি নেটওয়ার্কের ক্ষেত্রে হয় তবে নেটওয়ার্কের ব্যান্ডউইথ বেড়ে যেতে পারে। এ ধরনের কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। মূলত আসলে এ ধরনের আরও অনেক প্রবলেম হতে পারে, যে প্রবলেমগুলো ম্যালওয়্যারের যে প্রকারভেদগুলোর মাধ্যমে হতে পারে। তার মধ্যে আছে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, র্যানসমওয়্যার, রুটকিটস, বটকিটস, কিলগার আছে, ডায়ালার আছে, স্পাইওয়্যার আছে, অ্যাডওয়্যার আছে। এগুলো ছাড়া আরও অনেক ধরনের ম্যালওয়্যার আছে। আমরা মূলত ভাইরাস, ওয়ার্ম এবং ট্রোজান হর্স সম্পর্কে জানার চেষ্টা করব। বাকিগুলো হয়তো আমরা পরবর্তীতে কোনো একটা সময় দেখার সুযোগ করার প্রচেষ্টায় থাকব। ম্যালিশিয়াস সফটওয়্যার বা ম্যালওয়্যারের মধ্যে সবথেকে বেশি যেগুলোর সংখ্যা সেটা হচ্ছে ভাইরাস এবং ওয়ার্ম। ট্রোজান হর্স এবং ওয়ার্ম এর সংখ্যা বলতে গেলে অনেক ক্ষেত্রে ভাইরাসের থেকে বেশি হয়ে যায়, যদিও আমরা অনেক ক্ষেত্রে ভাইরাস হিসেবেই এই জিনিসগুলোকে খুব সাধারণ অর্থে চিন্তা করে থাকি। এবং এই যে ম্যালওয়্যারগুলো তৈরি হচ্ছে, এই ম্যালওয়্যারগুলো তৈরি হওয়ার পাশাপাশি কিন্তু এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার যেগুলো বা ফায়ারওয়াল, এগুলো তৈরি করা হচ্ছে। তো মজার ব্যাপার, প্রথম যে ম্যালওয়্যারগুলো তৈরি করা হয় যার নাম ছিল মরিস ওয়ার্ম, যেটা একটা স্টুডেন্ট তৈরি করে,
এই যে যেমন যার নামই হচ্ছে আসলে মরিস, এই মরিস ওয়ার্ম যেটা এগুলো সব কিছু আসলে কিন্তু তৈরি করা হয়েছে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তৈরির উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র নেহায়েতি মজা করা, নেহায়েতি জাস্ট একটু শখের বশে তৈরি করা। বাট এই যে শখের বশে তৈরি করা একটা ম্যালওয়্যার, এটা এখন সারা বিশ্বকে অনেক ক্ষেত্রে বিশ্বের কম্পিউটিং সিস্টেমটাকে হুমকির মুখে ফেলছে। আর এখন ম্যালওয়্যার মানে আমরা জানি যে এখন ম্যালওয়্যার কখনো আসলে এই ধরনের শখের বশে খুব কমই তৈরি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে এগুলো তৈরি করা হয়ে থাকে বিভিন্ন ধরনের অসৎ উদ্দেশ্যে, অনেক ক্ষেত্রে টাকা প্রাপ্তির জন্য, অনেক ক্ষেত্রে হুমকি প্রদর্শনের জন্য, এ ধরনের অনেকগুলো হতে পারে। তো ম্যালওয়্যার আসলে তখনই একটা সিস্টেমকে আক্রান্ত করতে পারে যখন সেই সিস্টেমটার নিরাপত্তা ব্যবস্থাটা খুব বেশি শক্তিশালী না হয়। এবং এই যে শক্তিশালী একটা সিস্টেম তৈরি করার ব্যর্থতা তখনই হবে যখন সিস্টেমটার ডিজাইনটায় সমস্যা থাকে, ডিজাইনটা ভুল হয়, ডিজাইনটা অনেক বেশি ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট না হয়, তখনই নর্মালি একটা ম্যালওয়্যার অ্যাক্সেসটা পেয়ে থাকে। আর যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ব্যাপারগুলো দেখি, তখন সেই ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে যেমন নিজের কম্পিউটিং সিস্টেম দ্যাট ইজ ক্লায়েন্ট সার্ভার, এই দুটার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটা খুব হালকা থেকে থাকে। অ্যাট দ্য সেম টাইম ব্যবহারকারীর উপরেও কিন্তু ডিপেন্ড করে যে একটা নেটওয়ার্ক থেকে একটা ম্যালওয়্যার কীভাবে কম্পিউটার সিস্টেমে ছড়িয়ে পড়বে অথবা পড়বে না। নর্মালি আমরা জানি যে মাইক্রোসফট উইন্ডোজের ক্ষেত্রে ম্যালওয়্যারের সংখ্যাটা অনেক বেশি। কারণটা কি? বেসিক্যালি উইন্ডোজের ব্যবহারকারীর সংখ্যাও বেশি। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই অপারেটিং সিস্টেমটা কিন্তু এর যে ডিজাইন স্কিমটা এটা খুব বেশি অ্যাভেলেবেল না। একটা ওপেন সোর্স সফটওয়্যার যেমন আমরা জানতে পারি যে সফটওয়্যারটি কীভাবে তৈরি করা হয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম ওই সফটওয়্যারটার যখন একটা ভাইরাস তৈরি হতে পারে, সেই সফটওয়্যারটার কিন্তু অ্যান্টিভাইরাসটার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যেতে পারে, যেটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা ওপেন সোর্স হিসেবে পেয়ে যাই। বাট উইন্ডোজ কিন্তু একটা ক্লোজ সোর্স সফটওয়্যার, এবং এই ক্ষেত্রে যদি এর কোনো একটা ভালনারেবিলিটি কখনো কেউ এক্সপ্লোর করতে পারে, সেই ভালনারেবিলিটি কিন্তু এক্সপ্লোর করার সাথে সাথে দেখা যাচ্ছে একটা ভাইরাস তৈরি হয়ে যাচ্ছে। বাট অ্যান্টিভাইরাস সফটওয়্যার যখন তৈরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভালনারেবিলিটিটাকে কিন্তু খুঁজে বের করতে হয়, এবং খুঁজে বের না করা পর্যন্ত কিন্তু সেই অ্যান্টিভাইরাস তৈরি করাটা সম্ভব হয় না। এই জন্য দেখা যায় কি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ম্যালওয়্যারের সংখ্যাটা যথেষ্ট বেশি হয়ে থাকে। তো এই যে ম্যালওয়্যার আমরা যেগুলোকে বলি, এর মধ্যে সবথেকে বেশি যেগুলো কাজ করে সেগুলো আমরা একটু আগেই বলেছি, ভাইরাস, ওয়ার্ম এবং ট্রোজান হর্স, এই তিনটেই নর্মালি সবথেকে বেশি কম্পিউটার সিস্টেমটাকে অ্যাফেক্ট করে থাকে। যখন আমরা ভাইরাসের কথা বলি এবং ওয়ার্মের কথা বলি, তো ভাইরাসের ক্ষেত্রে বেসিক্যালি এটা কিন্তু তখনই কাজ করবে যখন এটা কোনো একটা এক্সিকিউটেবল ফাইল, আমরা নর্মালি ইএক্সি ফাইল সম্পর্কে চিনি, একটা সফটওয়্যার হতে পারে, একটা গেম হতে পারে, এগুলো কিন্তু নর্মালি আমরা দেখি কি একটা ইএক্সি ফাইল হিসেবে থাকে। নর্মালি একটা ভাইরাস এই ইএক্সি ফাইলটার সাথে নিজেকে অ্যাটাচ করে নেয়, এবং যখনই আমরা সেই ইএক্সি ফাইলটা, সেই এক্সিকিউটেবল ফাইলটাকে ওপেন করতেছি, তখনই কিন্তু ভাইরাসটি সংক্রমিত করতেছে। আর ওয়ার্মের ক্ষেত্রেও একটা ব্যাপার, যে ওয়ার্ম মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে এটি নেটওয়ার্কের মাধ্যমে বা অন্য যে কোনো একটা পন্থায় নিজে থেকে কম্পিউটার সিস্টেমটাকে ছড়িয়ে পড়তে পারে এবং কম্পিউটার সিস্টেমটাকে অ্যাফেক্ট করতে পারে। ভাইরাস কখনো কিন্তু ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া, মানে যে ইউজার আছে সেই ইউজার এর হস্তক্ষেপ ছাড়া কিন্তু কাজ করতে পারে না। এটা একা যে নিজেকে শুরু করবে, ব্যাপারটা আসলে খুব কমই দেখা যায়, বা এটা নর্মালি ভাইরাসের ক্ষেত্রে হয় না। যেমন কি হতে পারে, ফ্লাশ টাইপে এটা হয়তো একটা ভাইরাস কোনোভাবে আসলো, যতক্ষণ না পর্যন্ত ফ্লাশ টাইপটাকে আমরা অটোপ্লে করতেছি বা যতক্ষণ না পর্যন্ত ফ্লাশ টাইপটাকে আমরা ওপেন করতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এটা এফেক্ট করার কোনো সম্ভাবনা থাকে না। একইভাবে কিন্তু যদি আমি চিন্তা করি, ওয়ার্ম কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে নিজে থেকেই নিজেকে ছড়াতে পারে। হয়তো জাস্ট নেট কানেকশন অন করা আছে, এই অবস্থায় কিন্তু আমার অজান্তেই কিন্তু এই ওয়ার্মগুলো আমার কম্পিউটার সিস্টেমটাকে এফেক্ট করতে পারে। আমরা একটু আগে বলেছি যে 1988 সালে মরিস ওয়ার্মটা ছিল ফার্স্ট একটা ওয়ার্ম। ট্রোজান হর্স খুব মজার একটা জিনিস। নর্মালি এটা আসলে একটা গ্রিক পুরাণ কাহিনী থেকে এসেছে। সেটা হচ্ছে ট্রয় নগরীতে প্রবেশ করার জন্য গ্রিকরা চেষ্টা করতেছিল, বাট পারতেছিল না। তারা তখন চিন্তা করলো যে কি করতে পারি। তারা তখন একটা কাঠের বিশাল একটা ঘোড়ার আকৃতিতে ওই জিনিস তৈরি করলো। তো এই বিশাল যে একটা ঘোড়ার আকৃতি তৈরি করলো, আসলে এই ঘোড়ার মধ্যে ছিল তাদের সৈন্য,
এবং এই যে সৈন্য যারা ছিল এত বিশাল একটা ঘোড়া দেখে ট্রয় নগরীতে যারা ছিল তারা মনে করলো যে এটা বিশেষ কিছু একটা হতে পারে, এটা একটা ঐশ্বরিক কিছু একটা হতে পারে। তারা সেটাকে বেশ আনন্দেই তাদের ট্রয় নগরীর ভিতরে নিয়ে চলে আসলো এবং দেখা গেল পরবর্তীতে সেই ঘোড়ার মাঝখান থেকে, ঘোড়ার ভেতর থেকে তাদের সৈন্যরা বলতে বিপক্ষে যে সৈন্যরা আছে তারা বের হয়ে আসে এবং পরবর্তীতে কিন্তু ট্রয় নগরীটাকে জয় করে নেয়। এই যে ব্যাপারটা, তার মানে খুব ভালোভাবে খুব সানন্দে একটা জিনিসকে নিয়ে আসা হলো, বা সেই সানন্দে নিয়ে আসা জিনিসটাই কিন্তু ট্রয় নগরীর পতনের কারণ হিসেবে চলে আসলো। এই কনসেপ্ট থেকে ট্রোজান হর্স নামটা চলে আসে। নর্মালি যখন আমরা ট্রোজান হর্স বলি, এই ভালো হিসাবে আমরা একটা সফটওয়্যার চিন্তা করতেছি, বাট সেই ভালো সফটওয়্যারটা আসলে একটা ম্যালিশিয়াস সফটওয়্যার। এবং যখনই সেই ভালো সফটওয়্যার চিন্তা করে ব্যবহারকারী সেটাকে ব্যবহার করতে যাচ্ছে, তখনই কিন্তু কম্পিউটার সিস্টেমটাতে ট্রোজান হর্সটা এফেক্ট করতেছে। এই যে ছদ্মবেশী সফটওয়্যারের মাধ্যমে ফাইলগুলোকে করাপ্ট করা, দেখা যাচ্ছে এইগুলোর সংখ্যা কিন্তু এখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। হয়তো আমরা মনে করছি যে একটা গেম, বাট সেই গেমটার সাথে হয়তো একটা ভাইরাস বা একটা ট্রোজান হর্স কিন্তু অ্যাটাচ করা থাকতে পারে। তো আমরা যেমনটি বলছিলাম যে ভাইরাস, আমরা নর্মালি জানি যে বায়োলজিক্যাল ভাইরাস যেরকম আছে সেইভাবে, বাট কম্পিউটার সিস্টেমে আসলে ভাইরাসের পুরো অর্থ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইটাল, প্রয়োজনীয় বা উল্লেখযোগ্য সংখ্যক বা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিসোর্স আমরা যেটা বলি সেটা হচ্ছে তথ্য, এবং তথ্যের যে সম্পদ বা সম্পত্তি আমরা যেটাই বলি না কেন, এটা একটা কম্পিউটার সিস্টেমের রিসোর্স হতে পারে, একটা ব্যান্ডউইথ হতে পারে। এই সমস্ত কিছুই কিন্তু আসলে ইনফরমেশন রিসোর্সের অন্তর্ভুক্ত। আন্ডার সিজ কি করা হয়েছে? ছিনিয়ে নেওয়া হয়েছে, সেখানে অন্যের ব্যবহারটা রহিত করা হয়েছে। এই অর্থ আমরা সব কিছু মিলে আমরা কি বলতে পারি, যখন ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো একটা সফটওয়্যার সেই কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্সকে সিজ করতে পারে, কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্সে ব্যবহারকারীর যে অ্যাক্সেস সেটাকে নষ্ট করতে পারে, তাকে আমরা বলছি কম্পিউটার ভাইরাস। তো এই কম্পিউটার ভাইরাস যেটা করতে পারে সেটা হচ্ছে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিন্তু সংক্রমিত হতে পারে বিভিন্ন ফরম্যাটে। যখন এই ফরম্যাটটাকে আমরা আসলে মূলত ম্যালওয়্যার হিসেবে, আমরা ম্যালওয়্যারের ওয়ার্ম হিসেবে চিন্তা করে থাকি, তখন আসলে এগুলোর সম্ভাবনাটা সব থেকে বেড়ে যায়। একটা কম্পিউটার সিস্টেম অ্যাফেক্ট করলে অনেক ক্ষতি হতে পারে, যেগুলো আসলে ফিক্সড না। কি ক্ষতি হতে পারে এটা প্রত্যেকটা ভাইরাসের পরে ডিপেন্ডেন্ট। তবে নর্মালি আমরা কয়েকটা জিনিস দেখি, যেমন একটা কি হতে পারে, কম্পিউটারের স্পিড কমে যেতে পারে, কম্পিউটারের গতিটা স্লো হয়ে যেতে পারে। 2 নাম্বার কি হতে পারে, কম্পিউটার সিস্টেম রেসপন্স নাও করতে পারে, কিছু সময়ের জন্য কম্পিউটার, আমি যেটাকে সহজ কথায় বলি, হ্যাং করতে পারে। তারপর কম্পিউটার মাঝে মধ্যে কি করতে পারে, নিজের ইচ্ছা মতোই রিবুট হতে পারে। এ ধরনের সমস্যা ছাড়াও অনেক মেসেজ প্রদর্শন করতে পারে, অন্য যে কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে পারে, এই ধরনের অনেক সমস্যা হতে পারে। তো একটা ভাইরাস কিন্তু তার সিস্টেমটাকে বা যে কোনো একটা ব্যবহারকারী সিস্টেমকে তখনই অ্যাফেক্ট করতে পারবে যখনই সে আসলে মেমোরিতে লিখতে সক্ষম হবে, মেমোরিতে রাইট করতে সক্ষম হবে। তো নর্মালি এই ভাইরাসগুলো যেটা করে সেটা হচ্ছে অন্য একটা ইএক্সি ফাইলের মাঝে অথবা তার শেষে বা অন্য যে কোনো কোথাও তার নিজের কোডটাকে কিন্তু অ্যাপেন্ড করে অথবা ইনসার্ট করে। যখন এই অ্যাপেন্ড করা হচ্ছে মেইন একটা ফাইলের সাথে, ফর এক্সাম্পল হয়তো একটা গেমের শেষে এই ভাইরাসটা এটিকে সংযুক্ত করে দেবে। তারপর যখন এই গেমটা ওপেন করা হচ্ছে, তখন এই গেমের সে যে ইএক্সি ফাইলটা চালু হওয়ার সাথে সাথে কিন্তু ভাইরাসটাও শুরু হয়ে যাচ্ছে, ভাইরাসও তার কাজ করে কিন্তু সক্রিয় হয়ে উঠছে। তো ভাইরাসের অনেক প্রকারভেদ হতে পারে। তো কিভাবে ভাইরাস সক্রিয় হতে পারে সেটার বেসিসে আমরা ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করি। আমরা একটাকে বলছি নন রেসিডেন্ট ভাইরাস বা অনিবাসী ভাইরাস, আর একটাকে আমরা বলছি রেসিডেন্ট ভাইরাস বা নিবাসী ভাইরাস। যখন আমি নন রেসিডেন্ট ভাইরাস সম্পর্কে বলি, এটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে যে সক্রিয় হয়ে ওঠার পরে অন্য কোন প্রোগ্রামকে এটা অ্যাফেক্ট করতে পারে সেটা খুঁজে বের করে, এবং সেই প্রোগ্রামটাকে অ্যাফেক্ট করার পরে সেই প্রোগ্রামের কাছে কন্ট্রোলটা হ্যান্ড ওভার করে দেয় এবং তারপর সে নিজে আসলে নিষ্ক্রিয় হয়ে যায়। এগুলোকে আমরা বলছি নন রেসিডেন্ট ভাইরাস। অন্যদিকে রেসিডেন্ট ভাইরাস যে কাজটা করে সেটা হচ্ছে এটা চালু হওয়ার পরে কম্পিউটার মেমোরিতে বসে থাকে, কম্পিউটার মেমোরিতে যখন নিজের জায়গাটা করে নিচ্ছে এবং যখনই অন্য কোনো সফটওয়্যার চালু হচ্ছে সে তখন কিন্তু সেই প্রোগ্রামটাকে অ্যাফেক্ট করতেছে। এইভাবে রেসিডেন্ট ভাইরাসগুলো নর্মালি কাজ করে থাকে। এছাড়াও
ম্যাক্রো ভাইরাস সম্পর্কে আমরা জানি যে মাইক্রোসফট উইন্ডোজের সাথে কিছু সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি, যেমন মাইক্রোসফট অফিস, এবং এই উইন্ডোজ বা অফিসের একটা ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে ম্যাক্রো, অনেকগুলো কাজকে একটা কমান্ডের মাধ্যমে ইন্টিগ্রেট করে রাখা। যখন এই ম্যাক্রো হিসাবে একটা ম্যালওয়্যার নিজেকে প্রকাশ করে, সে আসলে একটা ওয়ার্ড ডকুমেন্ট অথবা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অথবা একটা এক্সেল ফাইলের ভেতরে যে ম্যাক্রো আছে, সেই ম্যাক্রোর মাঝে নিজেকে এমবেড করে ফেলে, এবং যখনই সে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করা হচ্ছে, তখন সেই ম্যাক্রোর আকারে কিন্তু ম্যালওয়্যারটা নিজেকে এক্সিকিউট করা শুরু করে। তো এই যে নিজেকে এক্সিকিউট করা শুরু করতেছে, তার মানে কিন্তু কম্পিউটার সিস্টেমটা অটোমেটিক্যালি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। সবথেকে ভয়াবহ বলা হয় অনেক ক্ষেত্রে যে ভাইরাসকে, সেটাকে হচ্ছে বুট সেক্টর ভাইরাস। তো বুট সেক্টর আমরা জানি, বুট করা মানে হচ্ছে কম্পিউটার স্টার্ট করা, কম্পিউটার ওপেন করা, কম্পিউটারের যে কার্নেল বলে আমরা বলে থাকি, সেই কার্নেলটাকে লোড করা। তো অনেক ক্ষেত্রে এই বুট সেক্টর ভাইরাস যেটা করে, সেটা হচ্ছে কম্পিউটারের হার্ড ড্রাইভ হোক সেটা, অথবা এসএসডি বা সলিড স্টেট ডিভাইস হোক, বা অন্য যে কোনো ধরনের স্টোরেজ ডিভাইস যেখানে আমরা ওএসটাকে রাখতে পারি, সেই ওএসের বুট সেক্টরের যে মাস্টার বুট রেকর্ড, এগুলোকে মডিফাই করে ফেলে, এমবিআর যেটাকে আমরা বলি, এটাকে মডিফাই করে ফেলে, এবং ওএস লোড হওয়ার সাথে বা ওএস লোড হওয়ার পরিবর্তে ভাইরাসটা নিজেকে লোড করে নিতে পারে। ইমেইলের মাধ্যমেও কিন্তু ভাইরাস ছড়াতে পারে, এবং যখন নর্মালি ইমেইলের সাথে অ্যাটাচমেন্ট হিসাবে হোক অথবা নিজেকে এমবেড করে হোক একটা ভাইরাস ছড়াচ্ছে, তাকে আমরা বলছি ইমেইল ভাইরাস। ভাইরাস নামটা আসলে আসার অনেক আগেই যে নিজেকে নিজে তৈরি করা, এই ধরনের একটা প্রোগ্রামের ধারণা দেন জন ভন নিউম্যান, খুব বিখ্যাত একজন ব্যক্তি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে। উনি 1949 সালে ধরনের একটা ধারণা দেন, যেটার প্রেক্ষিতে পরবর্তীতে ভাইরাস, এই যে নামটা VIRUS ভাইরাস নামটা করেন ফ্রেড কোহেন 1985 সালে। এবং আমরা অলরেডি কিন্তু বলেছি যে ভাইরাসের জন্য বা ম্যালওয়্যারের জন্য কয়েকটা ব্যাপার ইম্পর্টেন্ট, যে নিজের কোডটা সে এক্সিকিউট করতে পারবে এবং মেমোরিতে রাইট করতে পারবে। 1971 সালে যখন বেসিক্যালি ইন্টারনেটের আদি ভার্সন, যেটাকে আমরা বলি ARPANET, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, যেখান থেকে আজকের আমরা ইন্টারনেট পাচ্ছি, তো আমেরিকার এই ARPANET-এ কিন্তু এক ধরনের ভাইরাস দেখা যায় যার নাম ছিল ক্রিপার, এবং এটিও মূলত তৈরি করা হয়েছিল অনেকটা বেশ শখের বসে। এরপরে 1982 সালে আমরা ক্লোনা নামে একটা ভাইরাস দেখি, যেটা ক্লাস 9-এর একজন স্টুডেন্ট তৈরি করে আমেরিকারই। তো ভাইরাস, ওয়ার্ম এবং ট্রোজান হর্সের প্রধান পার্থক্য যেটা, সেটা হচ্ছে ভাইরাস কিন্তু একটা সেলফ এক্সিকিউটেবল প্রোগ্রাম না হয়ে এটা অন্য একটা এক্সিকিউটেবল প্রোগ্রামের মাধ্যমে নিজেকে অ্যাপেন্ড করতে পারে বা ইনসার্ট করতে পারে। যদি অন্যদিকে চিন্তা করি, ওয়ার্ম কিন্তু একটা সেলফ এক্সিকিউটেবল প্রোগ্রাম, এটা নিজেকে পুনরুৎপাদন করতে পারে, নিজেকে এক্সিকিউট করতে পারে। আর ট্রোজান হর্সের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, ট্রোজান হর্সও এ ধরনের যে কোনো একটা হতে পারে। ট্রোজান হর্স নিজেকে কিন্তু কপি করতে অনেক ক্ষেত্রে পারে না। ট্রোজান হর্স যে কাজটা করে, সেটা হচ্ছে একটা ব্যাকডোর এন্ট্রি আমরা বলি। ব্যাকডোর অর্থটা কি, যে কম্পিউটার সিস্টেমে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয়া যাতে অন্য কোনো ম্যালওয়্যার কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকারটা পেয়ে যায়। এটা কি হতে পারে, যে কম্পিউটার সিস্টেমে হয়তো পাসওয়ার্ডটাকে মডিফাই করে ফেলা, বা কম্পিউটার সিস্টেমে যে সিকিউরিটি সেটিংসগুলো আছে এগুলোকে চেঞ্জ করে ফেলা, এই ধরনের কাজগুলো করতে পারে। র্যানসমওয়্যার বর্তমানে বলা যায় সবথেকে বেশি প্রবলেম তৈরি করতেছে কম্পিউটার সিস্টেম ব্যবহারকারীদের জন্য। এটা যে কাজটা করে, সেটা হচ্ছে একটা টাকা পাওয়ার জন্য নর্মালি এই কাজগুলো হয়। এই ধরনের ভাইরাস বলি বা ম্যালওয়্যার বলি, এগুলো কম্পিউটার সিস্টেমে যে ফাইলগুলো আছে, যে কোনো ধরনের ফাইল হতে পারে, সেটা ওয়ার্ড ডকুমেন্ট হতে পারে, সেটা ছবি হতে পারে, এগুলাকে মডিফাই করে ফেলে। মডিফাই করা বলতে এটাকে এনক্রিপ্ট করে ফেলে, এবং এমনভাবে এনক্রিপ্ট করে ফেলে যেটা আর ব্যবহারকারীর পক্ষে ডিক্রিপ্ট করা বা দেখার সম্ভব হয় না, অর্থাৎ ফরম্যাটটা চেঞ্জ করে ফেলে। এবং যখন তাদেরকে ওই র্যানসমওয়্যার যারা, এবং এটাকে আমরা বলছি আসলে র্যানসম অর্থ হচ্ছে মুক্তিপণ দেওয়া। তো আসলে যখন এই ধরনের ফাইলগুলোকে এভাবে এনক্রিপ্ট করে ফেলা হচ্ছে, এই এনক্রিপ্ট করা ফাইলগুলোকে ডিক্রিপ্ট করার জন্য যে কীগুলোর প্রয়োজন, আমরা এগুলো কম্পিউটার সিস্টেম বা ক্রিপ্টো সিস্টেমের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তো এই কীগুলো পাওয়ার জন্য তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পে করতে হয়। তাদেরকে অর্থ পে করে তারা কিন্তু সেই ফাইলগুলোকে আবার ডিক্রিপ্ট করে দিবে, এই শর্তে, দ্যাট ইজ ফাইলগুলোর মুক্তিপণ নেওয়া। এই কনসেপ্ট থেকে আসলে র্যানসমওয়্যার তৈরি করা হচ্ছে। এই ধরনের র্যানসমওয়্যার আসলে অনেক কম্পিউটারকে রিসেন্টলি এফেক্ট করে।
ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের আসলে অ্যান্টিভাইরাস ইউজ করাটা সবথেকে বেশি প্রয়োজনীয়, এবং এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আসলে কাজ করে যে ভাইরাসের কিছু প্যাটার্ন তারা সংরক্ষণ করে এবং সেই প্যাটার্নটা অনুযায়ী তারা ম্যালওয়্যারগুলোর সাথে ম্যাচ করে। এই প্যাটার্নটার সাথে যে কোনো সফটওয়্যারকে বা যে কোনো প্রোগ্রামকে তারা ম্যাচ করে। যদি ওই প্যাটার্নের সাথে ম্যাচ করে তারা পেয়ে যায়, তবে তখন সেই ভাইরাসটা, সেই সফটওয়্যারটাকে কিন্তু তারা ম্যালওয়্যার হিসেবে আইডেন্টিফাই করতে পারে। যদি এরকম হয় যে একেবারেই নতুন একটা ভাইরাস, যে ভাইরাসটা প্যাটার্নটার সাথে ওই অ্যান্টিভাইরাসটা পরিচিত না, তাহলে কিন্তু অ্যান্টিভাইরাস সেই সফটওয়্যারটাকে বা সেই ম্যালওয়্যারটাকে কিন্তু আইডেন্টিফাই করতে সক্ষম হয় না। এটি একটা অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে সীমাবদ্ধতা বলতে হবে। অনেক ক্ষেত্রে কিছু বেসিক ফরম্যাট থাকে বা কিছু বেসিক প্যাটার্ন থাকে, যে প্যাটার্নগুলোর সাথে কিন্তু অ্যান্টিভাইরাসগুলো ম্যাচ করে নতুন ভাইরাসটাকে আইডেন্টিফাই করতে পারে। এটা ডিপেন্ড করে ভাইরাসটার ডিজাইনটা কেমন সেটার ব্যাপারে। এবং এই জন্য আমরা বারবার বলে থাকি যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাকে সবসময় আপডেট করে রাখা উচিত, বিকজ এই আপডেট করার অর্থই হচ্ছে প্যাটার্নগুলোকে প্রতিনিয়ত আপডেট করে ফেলা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার এটা ব্যবহার করা ছাড়া আসলে বর্তমানে ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার খুব সহজ কোনো উপায় নেই। তো যেমন কম্পিউটার সিস্টেমের ম্যালওয়্যার থেকে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, ঠিক তেমনি আমাদেরকে কিন্তু নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বায়োলজিক্যাল যে ভাইরাসগুলো আছে, যেগুলো মূলত আমাদের জীবনকে, সমাজকে এখন একেবারেই এই করোনা ভাইরাসের প্রভাবে আমাদের জীবনকে একেবারেই ছন্নছাড়া করে দিয়েছে, সে ব্যাপারে কিন্তু আমাদেরকে খেয়াল থাকতে হবে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।